সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার বেগম ফেরদৌসী 1969 সালে জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও ডিজিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হসপিটালে অবস ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকেও স্বাগত। এন্ডোমেট্রিওসিস এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা অনেকেই খুব একটা পরিচিত নই। আপনার কাছে জানতে চাই এই এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস বুঝতে গেলে আসলে জরায়ুর গঠন সম্বন্ধে কিছুটা জানতে হবে। মেয়েদের যে জরায়ুটা থাকে এটার একটা পিয়ার শেপ বা একটা নাশপাতির মতো মাংসপিণ্ড দিয়ে তৈরি, যার ভিতরে একটা ঝিল্লি বা পর্দা থাকে, ক্যাভিটি, ভিতরে একটা ক্যাভিটি থাকে, যে ক্যাভিটির ভিতরে একটা শিশু বা ভ্রূণের জন্ম হয়। ভ্রূণটা সেখান থেকে বড় হয়ে একটা পরিণত শিশুতে পরিণত হয়। তো এই যে জরায়ুর ভিতরের যে ক্যাভিটিটা, সেই ক্যাভিটির একটা লাইনিং থাকে বা একটা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এটা স্বাভাবিকভাবে শরীরে শুধুমাত্র জরায়ুর ভিতরের অংশেই থাকার কথা, কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়ামটা জরায়ু ছাড়াও জরায়ুর বাইরে পেটের ভিতরের আরও কিছু অংশে থাকে এবং সেখানে থাকলে সে কিছু সমস্যা তৈরি করে। এই অবস্থাটাকেই এন্ডোমেট্রিওসিস বলে। আচ্ছা, এই এন্ডোমেট্রিওসিস আসলে কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এবং কেন হয়ে থাকে? এন্ডোমেট্রিওসিসের নির্দিষ্ট কোনো বয়স নাই। এটা প্রথম কথা, এটা শুধুই মেয়েদের একটা অসুখ। আর এটা যে কোনো আপনার টিনেজার থেকে, অর্থাৎ 14-15 বছর বয়স থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত যে কোনো মেয়েরই হতে পারে। কার কখন হবে এটা আগে থেকে বলাই যায় না। আর কেন হয় এটা জন্মগতভাবেও কিছুটা হতে পারে, জেনেটিক কিছু প্রিডিসপোজিশন থাকতে পারে, যেমন তার ফ্যামিলিতে যদি বোন বা মায়ের থেকে থাকে তাহলে তার হতে পারে, কখনো কখনো দেখা যায়। আর জন্মগতভাবেই যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু অন্য কোথাও তৈরি হয়ে থাকে, দ্যাট ইজ ভেরি রেয়ার। কখনো কখনো দেখা গেছে যে এটা বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র বা খাদ্য নালী যেটা আছে সেখানেও থাকে। হ্যাঁ, ভেরি রেয়ারলি কয়েকটা রিপোর্টেড কেস আছে যে নাকে, নোজ এর থেকেও ব্লিডিং হয়, এটাও দেখা গেছে। প্লুরাতে হতে পারে, এগুলো ভেরি রেয়ারলি। এটা জন্মগতভাবে। সবচেয়ে বেশি যেটা হয় অ্যাকোয়ার্ড। এটা কোথায় বেশি হয় স্টাডি চলছে, এক্সাক্ট কেন হয় সেটা এখনো জানা যায় না, বাট কিছু থিওরি আছে, যেমন রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন বলা হয়, যে যখন জরায়ুর ভিতর থেকে আপনার সার্ভিক্যাল ওপেনিং যেটা, যে প্রতি মাসে এন্ডোমেট্রিয়ামটা যে শেডিং হয়ে যায়, হ্যাঁ, সেই ঋতুস্রাবের সাথে এন্ডোমেট্রিয়ামটা বের হয়ে বাইরে চলে আসে মাসিকের সাথে। কিন্তু যখন অতিরিক্ত পরিমাণ রক্তক্ষরণ হয় বা মেনোরেজিয়া থাকে, যাদের হেভি ব্লিডিং হয়, তখন দেখা যাচ্ছে রক্ত কিছুটা অংশ যে ডিম্ব নালী আছে জরায়ুর দুপাশে, এই ডিম্ব নালী দিয়ে পেটের ভিতরে চলে যেতে পারে। আবার পিন হোল মেটাস যদি কারোতে সার্ভিক্সে জরায়ুর মুখটা যদি খুব বেশি ছোট থাকে, তখন দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের সময় রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হতে পারে, মানে কিছু সামান্য পরিমাণ রক্ত পেটের ভিতরে, অ্যাবডোমেনের ভিতরে চলে যাচ্ছে। এবং সে যখন অ্যাবডোমেনের ভিতরে যাচ্ছে, পেটের ভিতরে যাচ্ছে, মাসিক ঋতুস্রাব যখন হচ্ছে, অর্থাৎ হরমোন উইথড্রল যখন হয়ে যায়, তখন প্রতি মাসেই এন্ডোমেট্রিয়ামটা শেডিং হয়ে যায়, ভেঙে যায়, আবার নতুন করে তৈরি হয়। প্রতি মাসেই এই সাইকেলটা চলে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি। যখন জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাচ্ছে, রক্তের সাথে মাসিক আকারে বের হয়ে আসছে বাইরে, কিন্তু পেটের ভিতরে যে এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো থেকে গেল, ওখানেও একই ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ হরমোনাল কারণে প্রতি মাসেই ওই এন্ডোমেট্রিয়ামটাও গ্রো করতে থাকে। যখন হরমোন উইথড্র হয়ে যায়, তখন ওই এন্ডোমেট্রিয়ামটাও শেডিং হতে থাকে, সেখান থেকে ব্লিডিংও হয়, কিন্তু পেটের ভিতর থেকে ওই ব্লাডটা বের হওয়ার কোনো রাস্তা তো নাই। তো তখন হয় কি, এটা ডিম্বাশয় বা ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব বা জরায়ুর পিছনের অংশ, অথবা জরায়ুর পিছনে
খাদ্যনালী বা অন্ত্রের যে অংশটা আছে এই সব জায়গাটা ওটা ডিপোজিট হতে থাকে, ডিপোজিট হয় এবং ওখানে কিছু সিস্টের মতো তৈরি করে। অনেক বেশি বড় যখন হয়ে যায় তখন সেটা চকলেট সিস্ট ফর্ম করে। চকলেট সিস্ট নামটা এই কারণে যে এই রক্তটা ভিতরে থেকে একটু ঘন হয়ে লিকুইড চকলেটের মতো রংটা ধারণ করে, তো এই জন্য এটাকে চকলেট সিস্ট বলে। এই সিস্টগুলো তৈরি করে এবং এই অবস্থাটাই এন্ডোমেট্রিওসিস, এটার কারণেই সিমটমগুলো হয়। আচ্ছা, আপনি তো ইন্টারনাল যে সিমটমগুলো হয়ে থাকে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সেটা আপনি বলেন, এক্সটার্নাল কি কি সিমটম রয়েছে যেটা দেখে একজন নারী বা মহিলা বুঝতে পারবে যে তিনি এন্ডোমেট্রিওসিস নামক সমস্যায় ভুগছেন? আসলে এন্ডোমেট্রিওসিসের এমন কোনো বাইরের কোনো চিহ্ন নাই যেটা দেখে বোঝা যাবে যে এটা এন্ডোমেট্রিওসিস। হিস্ট্রি, পুরোটাই হিস্ট্রি নির্ভর। অর্থাৎ মেয়েটা এসে বলবে যে তার মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়, হ্যাঁ, অনেক সময় সেই ব্যথাটা এতই অসহ্য হয় যে সে স্কুলে যেতে পারে না, বা অফিসে যে ওয়ার্ক করছে ওয়ার্কিং মহিলা তিনি কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না, অনেক সময় বেড রিডেন হয়ে যায়, সেই সাথে বমি হয়, ব্লটিং হয়, আর স্বামী সহবাসে প্রচণ্ড ব্যথা হয়, এমনকি তার মলত্যাগ প্রস্রাব করতে গেলেও তার ব্যথা হতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আসে, অনেক সময় খুব তীব্র আকারে হয়, অনেক সময় খুব অল্প পরিমাণ সমস্যা থাকে। মূলত হিস্ট্রিটা দেখেই বুঝতে হবে। এছাড়া আমরা কিছু ডায়াগনস্টিক টুল ব্যবহার করতে পারি, কোনো রক্ত পরীক্ষার মাধ্যমে বা অন্য কোনো পরীক্ষার মাধ্যমে তেমন একটা ধরা পড়ে না। এটা আলট্রাসনোগ্রামে যদি বড় সিস্ট থাকে ধরা পড়ে, এমআরআই এর মাধ্যমে ছোট সিস্ট বা নোডিউল থাকলে সেগুলো ধরা পড়তে পারে। আচ্ছা, অর্থাৎ হিস্ট্রি, আলট্রাসনোগ্রাম, এমআরআই এগুলো দিয়ে এটা নির্ণয় করতে হয়। আচ্ছা, যদি কোনো কম বয়সী মেয়ে বা নারীর যদি এই এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে আপনারা কি ধরনের ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসেন বা ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? দুই ধরনের আছে, যেটা বললেন আপনি, অল্প বয়সী মেয়ে হলে একরকম, আর যদি যার ফ্যামিলি কমপ্লিট বা এজ অ্যারাউন্ড 40 তার জন্য ট্রিটমেন্ট প্রোটোকলটা আলাদা। আচ্ছা, অল্প বয়সী মেয়ে যদি হয় যার ভবিষ্যতে বাচ্চা নেওয়ার প্রয়োজন আছে, তো তার ক্ষেত্রে আমরা সাধারণত হরমোন দিয়ে চিকিৎসাটা করে থাকি। বিভিন্ন রকমের ওষুধ আছে বাজারে হরমোন। তার আগে জানতে হবে আমাদের এন্ডোমেট্রিওসিসটা এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট অসুখ আসলে, হ্যাঁ, তো হরমোন দিয়ে তাকে চিকিৎসা করতে হয়। যদি এন্ডোমেট্রিওটিক সিস্ট বেশ বড় হয়ে থাকে, সাধারণত দেখা যায় যে 5 সেন্টিমিটারের চেয়ে বড়, বা যে ছোট সিস্ট কিন্তু সেটা সিমটম তৈরি করছে, হয়তো ডিপ সিটেড সিস্ট, যেটা তার প্রচণ্ড পেইন হচ্ছে, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি মাধ্যমে এই সিস্টগুলো রিমুভের একটা পরামর্শ দিই। সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হতে পারে, তবে প্রথমেই আমরা সার্জারিতে যাই না, প্রথমে মেডিসিন দিয়ে হরমোন দিয়ে চিকিৎসা করে যদি ভালো না হয় বা সিস্টের সাইজ যদি বড় থাকে তখন আমরা সার্জিক্যাল প্রসিডিউর অ্যাডভাইস করে থাকি। যদি কারোর এন্ডোমেট্রিওসিস জনিত সমস্যা থেকে থাকে ভবিষ্যতে তাদেরকে আসলে বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের সবচেয়ে পেইনফুল বিষয় হচ্ছে এটা, কমপ্লিকেশন এটা, যে বন্ধ্যাত্ব দেখা দেয়। কারণ এন্ডোমেট্রিওসিস হওয়ার কারণে যারা ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়, অনেক সময় সার্জারি করতে যেয়ে ডিম্বাশয়ের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। ডিম্বনালী যেটা, সেখানে এন্ডোমেট্রিওটিক ফোকাই থাকতে পারে এবং সেখানে কিছু সমস্যা তৈরি করতে পারে, এটার মর্টিলিটি কমিয়ে দিতে পারে এবং অ্যাডিশন থাকে, অর্থাৎ একটার সাথে একটা জড়ানো থাকে, একটার সাথে একটা লেগে যায়। পিছনের অংশটা যেহেতু ব্লাড একটা থিক জিনিস, ওখানে ফিব্রিন কন্টেইন করে, তো ওটা দেখা যাচ্ছে ইউটেরাসের সাথে বা জরায়ুর সাথে ফেলোপিয়ান টিউব, ওভারি, তারপরে তার খাদ্যনালী সব কিছু একসাথে দেখা যায় যে জড়িয়ে গেলে হয় কি, যে ডিম্বাশয় থেকে যখন ডিম্বটা বের হওয়ার পরে এটা ডিম্বনালীর মাধ্যমে জরায়ুতে আসে। তো এই যে জড়িয়ে থাকার জন্য বিভিন্ন অ্যাডিশন হয়ে যাওয়ার কারণে এই নর্মাল পাথওয়েটা দেখা যাচ্ছে যে ডিম্বনালীতে নর্মালি ডিম্বটা স্বাভাবিকভাবে পিক করতে পারছে না, আবার অনেক সময় দেখা যায় যে ডিম্বনালীতে অবস্ট্রাকশন বা ব্লক হয়ে যায়। তো এই সব কারণের জন্য বন্ধ্যাত্ব খুব সাধারণ একটা ব্যাপার হতে হয়, এটা অনেক ক্ষেত্রেই বন্ধ্যাত্ব দেখা দেয়। যদি কারোর ক্ষেত্রে এই এন্ডোমেট্রিওসিস জনিত সমস্যা থেকে থাকে এবং দেখা যায় যে তারা যদি প্রপার ট্রিটমেন্টটা না নেয়, এক্ষেত্রে কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? জটিলতা এটাই যে বন্ধ্যাত্ব হতে পারে। দ্বিতীয় হচ্ছে যত দিন যাবে তত এই সিস্টগুলো বড় হতে থাকবে, তত সিমটমগুলো বেশি হতে থাকবে, তার ব্যথা বেশি হতে থাকবে, তীব্র হতে থাকবে। এক সময় দেখা যাচ্ছে প্রথমে ব্যথাটা থাকে শুধুমাত্র মাসিকের শুরু থেকে শুরু হয়, যে কদিন মাসিক থাকে সেই কদিনই ব্যথাটা থাকে, কিন্তু এরপর আস্তে আস্তে দেখা যায় যে মাসিক ছাড়াও সারাটা মাসই তার ব্যথা থাকছে।
সবসময়ই তার ব্যথা থাকছে, তার স্বামী সহবাস করতে পারছে না, সে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তার কনজুগাল লাইফ ডিস্টার্বড হচ্ছে, তার প্রস্রাব পায়খানা বা মলত্যাগে তার ব্যথা হচ্ছে প্রচণ্ড, স্বাভাবিক জীবনযাপনই তার ব্যাহত হচ্ছে। হ্যাঁ, এই যত দিন যাবে যদি সে চিকিৎসা না করে ততই জিনিসগুলো খারাপের দিকে যেতে থাকবে, বেশি কষ্ট পেতে থাকবে। আচ্ছা ম্যাম, এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট সাধারণত দু রকমের হয়ে থাকে, যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে একরকম এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একরকম, সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আমরা এন্ডোমেট্রিওসিসের দুইভাবে চিকিৎসা করতে পারি, মেডিকেল চিকিৎসা আর একটা সার্জিক্যাল চিকিৎসা। আগেই বলেছি, তো যারা অবিবাহিত বা সন্তান নিতে চায়, ভবিষ্যতে আরও সন্তান ফার্টিলিটি প্রিজার্ভ করতে চায়, তো তাদের ক্ষেত্রে আমরা প্রথমেই সবার ক্ষেত্রেই মেডিকেল ট্রিটমেন্টটাই আমরা আগে করি, সার্জারিতে প্রথমেই যাব না, মেডিকেল ট্রিটমেন্টটাই আগে করি। কিন্তু এটা পুরোপুরি ভালো কখনো হয়ে যায় না। এন্ডোমেট্রিওসিস এমন একটা অসুখ যা কখনোই পুরোপুরি সুস্থ হয়ে যাবে না, 100% কিওর হয়ে যাবে না, এটা ওষুধ খেয়েই দমন করে রাখতে হবে। যত আর্লি ডায়াগনোসিস হবে তত তার প্রগনোসিসটা ভালো, তত ডিজিজ প্রসেসটা ডিলে হবে। যত লেটে তার ডায়াগনোসিস হবে তত ডিজিজ প্রসেসটা আরও জটিল হবে। আর ডেফিনেট যে ট্রিটমেন্ট সার্জিক্যাল, সেটাতে আমরা বলা হয় যেহেতু এটা ওভারি অ্যান্ড হরমোন রিলেটেড, সো আমরা যদি ওভারিটা ফেলে দিই তাহলে আর হরমোনটা আসছে না এবং তখন সে ভালো হয়ে যাচ্ছে। তো সেটা যদি তার বয়স যদি 40-এর উপরে থাকে এবং খুব ইন্ট্রাক্টেবল পেইন বা খুব সিভিয়ার ডিজিজ থাকে, তখন আমরা এই ডেফিনিটিভ সার্জারি, সেই সাথে যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, ফ্যামিলি কমপ্লিট তো অবশ্যই, হ্যাঁ, বয়স 40 অ্যারাউন্ড 40, তার ফ্যামিলি কমপ্লিট, হ্যাঁ, এবং তার ডিজিজটা খুব সিভিয়ার পর্যায়ের ডিজিজ, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এমন, তো সেক্ষেত্রে আমরা তখন জরায়ু সহ তার 2টা ডিম্বাশয় ফেলে দেওয়ার এই সার্জারিটা করি। এছাড়া যদি সিস্ট অনেক বড় হয়ে যায়, চকলেট সিস্ট যেটা আমি আগেই বলেছি, ওভারিতে বা জরায়ুর পিছনে হতে পারে, এই সিস্ট যদি অনেক বড় হয়ে যায় তখন যে কোনো বয়সেই সিস্টের অপারেশন প্রয়োজন হতে পারে। তো যদি অল্প বয়সী মেয়ে হয় বা আরও সন্তান চান এমন দম্পতি হয়, তো তখন শুধু আমরা ওভারিটাকে প্রিজার্ভ করে, ওভারিটাকে ক্ষতি না করে শুধু সিস্টটাই ফেলে দেওয়ার চেষ্টা করি। সার্জারি কি আসলে আলটিমেট কোনো ট্রিটমেন্টের পার্ট কিনা? সার্জারিটা লাস্ট পার্ট। প্রথমে আমরা মেডিসিন হরমোন দিয়ে চেষ্টা করব, যদি তার হরমোনের রেসপন্স করে দীর্ঘদিন, এই ট্রিটমেন্টটা কিন্তু দীর্ঘদিন ধরে করতে হয়, যে 7 দিন 10 দিন ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম এমন কিন্তু হয় না, এটা বছরের পর বছর সব লাগতে পারে, যে মেডিসিনগুলা হরমোনগুলা বছরের পর বছর ওষুধগুলো খেতে হচ্ছে। তো সার্জারি ডেফিনিটিভ যেটা, ওটা করলে তো ভালো হয়ে যাবে, সে যদি তার 2টা ওভারেই ফেলে দেওয়া হয় তাহলে সে ভালো হয়ে যাবে, কিন্তু সেটা আমরা খুব সহজে করব না, আমরা মেডিসিন দিয়েই তার প্রথমে চেষ্টাটা করা হয়। এই জন্যই সবার বলা যে যখনই খুব পেইন হচ্ছে, মাসিকের ব্যথাটাকে অনেকে আমরা মনে করি যে ছোট বাচ্চা মাসিক নতুন হয়েছে ব্যথা হচ্ছে, মুরব্বীরা বলে থাকেন যে এটা ওরকম হয়ই এ সময়, হ্যাঁ একটু ব্যথা হলে ঠিক আছে আজকে স্কুলে যেও না। তো সবার কাছে এটাই আমার বলা যে মাসিকের ব্যথা যে সময়েই হোক এটাকে অবহেলা করা যাবে না, ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হন, এবং এন্ডোমেট্রিওসিস যত দ্রুত ডায়াগনোসিস করা যাবে তত তার প্রগনোসিসটা ভালো, তত সে অল্পের উপর দিয়ে তার ডিজিজটা ভালো হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং শুধু মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হয়ে যেতে পারে। যে এন্ডোমেট্রিটিক সিস্ট যেগুলো আছে এগুলো যদি বেশি বড় হতে না দেওয়া হয়, মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ভালো হয়ে যাওয়া সম্ভব, সার্জারির প্রয়োজন নাই সেক্ষেত্রে। আমরা আরও বিস্তারিত জানবো এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের
বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। ম্যাম, এন্ডোমেট্রিওসিস প্রতিরোধের উপায়টা আসলে কি? আসলে প্রতিরোধের তেমন কোনো উপায় নাই, এটা যার হবে তার হবেই। হ্যাঁ, এটা আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ যখনই তার কোনো মেয়ের মাসিকের ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হচ্ছে, সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে, যেরকম আলট্রাসোনোগ্রাম, এমআরআই এগুলো করে ডায়াগনোসিস করে তার চিকিৎসা করতে হবে। পরিবারের সবাইকেই এই ব্যাপারটাতে সচেতন হতে হবে। এটা বলা যাবে না যে মাসিক তো খুব সাধারণ একটা ব্যাপার, এখানে ব্যথা তো হতেই পারে, এটা নিয়ে এত অস্থির হওয়ার কি আছে। অনেকেই পরিবার থেকে এই ধরনের বাধা আসতে পারে মেয়েদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো এই ডিজিজটাও পরিবারের সবাইকেই এগিয়ে আসতে হবে, ওই মেয়েটার প্রতি সহানুভূতিশীল হতে হবে, কারণ সে তো তার শারীরিক যন্ত্রণা ভোগ করছেই। পরিবারের সবাই যদি তার সাথে না থাকে, শারীরিক যন্ত্রণার সাথে তার মানসিক যন্ত্রণাটাও শুরু হয়। তো পরিবারকে এগিয়ে আসতে হবে যে যখনই মেয়েটার ব্যথা, মাসিকের সময় ব্যথা হচ্ছে, এটা কখনোই সেটা স্বাভাবিক না। স্বাভাবিকভাবে মাসিকে কেন ব্যথা হবে? তীব্র ব্যথাটাকে একেবারে তীব্র ব্যথাটা হবে না, হ্যাঁ, গ্রহণ করা যাবে না। স্বামী সহবাসে ব্যথা হচ্ছে বা পায়খানা প্রস্রাব করতে গেলে তার ব্যথা হচ্ছে, এটাকে অবশ্যই আমলে নিতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যে প্রতিরোধ তো করা যাবে না, কিন্তু ডিজিজ প্রসেসকে যেন বাড়তে দেয়া না হয়, বেশি এগিয়ে না যায়, অল্পতেই এটাকে কন্ট্রোল করা। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে। আশা করি আমাদের অনুষ্ঠানটির মাধ্যমে অনেকেই এই এন্ডোমেট্রিওসিসের সমস্যা সম্পর্কে জানতে পারবে অনেক কিছু। ম্যাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।